আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা অভিনন্দন সবার জন্য। সাথে শ্রমজীবী মানুষ, সম্মানিত শ্রমিক, কৃষক সহ নিপীড়িত জনগণের প্রতি সম্মান রেখে আমার আজকের আলাপ শুরু করছি। আজকের আমার আলাপ এই মুহূর্তের জরুরি ধারাবাহিক পর্ব 12। বিষয়টা হচ্ছে আমাদের দেশে অনেক সময় বাজারে কিছু কথাবার্তা ছড়িয়ে পড়ে এবং এই বাজারে কথাবার্তা এমন প্রভাব ফেলে যে বিপ্লব ঘটে যায়, খুনাখুনি, মারামারি, রক্তপাত হয়ে যায়, দেশ প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে, এর পিছনে টুটকা খবর বা বাজারে খবর, যেমন মিডিয়ায় দেখতে পাচ্ছি ভারতবর্ষের থেকে পাকিস্তানটা বেরিয়ে যে মুসলিম রাষ্ট্র গঠন করলো। তা মুসলিমদের একটা রাষ্ট্র যদি হয়, আবার পাকিস্তান থেকে বেরিয়ে এসে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ সৃষ্টি হলো। তা ভারতের রাজনৈতিক নেতারা বলছে, যেহেতু ভারতবর্ষ এর পরিচয় ছিল হিন্দু, এর ভিতরে সংখ্যালঘু ছিল বা মোটেও ছিল না অন্য কোনো ধর্মের লোক, যা ছিল সনাতন ধর্ম, হিন্দু ধর্মের লোক। পরে এসে মুসলিম হলো এবং মুসলিমরা ভারত থেকে বেরিয়ে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করলো। তাহলে আজকে হিন্দুস্তান রাষ্ট্র কেন হবে না? মুসলমানদের জন্য যদি পাকিস্তান রাষ্ট্র হয়, তাহলে হিন্দুদের জন্য হিন্দুস্তান রাষ্ট্র কেন হবে না? খাসা যুক্তি। হ্যাঁ, যুক্তি খুব প্রচণ্ড খাসা। কেন হিন্দুস্তান হবে না? বাধা কোথায়? এখন যারা বলে হিন্দুস্তানের লোকদের, ভারতবর্ষে হিন্দুস্তান হবে, হিন্দু রাষ্ট্র হবে, সংবিধান হিন্দু হবে, আইন কানুন সব হিন্দু হবে, অর্থাৎ শিবসেনার যে শ্রীরামের যে ধর্ম, সেই ধর্ম অনুযায়ী দেশ পরিচালিত হবে। এদিকে দেশের যে সমস্ত মূল সমস্যা, শ্রেণীবিভক্ত সমাজে যে মূল সমস্যা, আমাদের জাতীয় সমস্যা, রাজনৈতিক মুক্তি নেই। ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এর কোনো দেশে রাজনৈতিক মুক্তি নাই, হয় নাই। অর্থনৈতিক মুক্তিও হয় নাই। যেখানে শ্রেণীবিভক্ত সমাজে শ্রেণীতে শোষণ, নিপীড়ন এবং বুর্জোয়া শাসিত দেশ, এবং গোটা দেশের নিয়ন্ত্রণ, রাজনৈতিক নিয়ন্ত্রণ সাম্রাজ্যবাদীদের হাতে। সাম্রাজ্যবাদীদের হাতে যখন দেশ নিয়ন্ত্রিত এবং দেশের উৎপাদন, বিনিয়োগ, নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে বহুজাতিক কোম্পানির দ্বারা, বহুজাতিক কোম্পানি, মাল্টিন্যাশনাল কর্পোরেশন। বহুজাতিক কোম্পানির একটা হেড অফিস থাকে, তার বিভিন্ন শাখা অফিস থাকে বিভিন্ন দেশে এবং কারখানা থাকে। এখন এই বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্ন দেশে তার মূল ওয়ান ডিপার্টমেন্ট থেকে 2 ডিপার্টমেন্ট খুলে বসে আছে, কারখানা বানিয়ে বসে আছে। ওয়ালটন, তারপরে মোটরোলা, আরও বহু প্রকার মাল্টিন্যাশনাল কোম্পানি ইত্যাদি। আবার দেশীয় আছে নাভানা কোম্পানি,
বেক্সিমকো, মাইক্রোফোন, গ্রামীণ ফোন ইত্যাদি। এখন আমার দেশে কেন বহুজাতিক কোম্পানি ছুটে আসতেছে এখানে, কেন, কি দরকারে? অর্থাৎ উন্নত দেশে ম্যান পাওয়ার নেই, শ্রমিকদের সংখ্যা কম, এবং কোনো কিছু উৎপাদন করতে হলে শ্রমিকদের অধিক বেতন দিতে হয়। মোটামুটি শ্রমিক সমস্যা, ম্যান পাওয়ার সমস্যা। আর উপনিবেশ দেশ সময় আমাদের মতো দেশে বেকার একটা বাহিনী, বেকার একটা মজুদ বাহিনী, শিক্ষিত বেকার, অর্ধ শিক্ষিত বা একদম শিক্ষিত নাই, বিশাল বাহিনী। এখন আমার দেশে যে বিশাল বেকার বাহিনী, এটা এলো কিভাবে? এটা সৃষ্টি কেন হলো? আপনার লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জাপান, ইতালি, সেখানে ম্যান পাওয়ার নাই, সেখানে বেকার নাই। চীন দেশে, সমস্ত দেশে কোনো বেকার নাই। যত বেকার, এশিয়ার প্রতিটি দেশে দেশে বেকার বাহিনী, শিক্ষিত, অর্ধশিক্ষিত, সর্বশ্রেণীর মানুষ সেখানে বেকার। এই বেকারটা কি ঈশ্বর সৃষ্টি করেছে? বেকার সৃষ্টির পিছনে কারণটা কি? বেকার তো আর আসমান থেকে পড়ে নেই। এর পলিসি সাম্রাজ্যবাদী পলিসি। সাম্রাজ্যবাদ যে দেশটাকে নিয়ন্ত্রণ করে, যে দেশটি পরিচালনা করে, যেটি তার কলোনি থাকে, সেখানে কোনো উৎপাদন ব্যবস্থা, কলকারখানা সৃষ্টি করে না। গ্রামে শহরে নামমাত্র ওই ঝালাই কারখানা, রিপেয়ার কারখানা, এইসব। মূল যে পণ্য, কামান, ট্যাঙ্ক, কাপড় চোপড়, ঔষধ, এটা সাম্রাজ্যবাদী দেশে সৃষ্টি হয়। কিন্তু এখন সাম্রাজ্যবাদী দেশে এই প্রোডাকশন করতে তাদের ম্যান পাওয়ারের অভাব। তাই বহুজাতিক কোম্পানিগুলো অনুন্নত বেকার বাহিনী যে সমস্ত দেশে আছে, আমাদের মতো দেশে এসে, এই ধরেন চিটাগাং ইপিজেড, ঢাকা কতগুলো ইপিজেড আছে, তারপরে গাজীপুর, এই বিভিন্ন জায়গায় বহুজাতিক কোম্পানির কারখানা আছে। এখানে বহুজাতিক কোম্পানিগুলো এখানে পণ্য সৃষ্টি করে পণ্যটা হুবহু কোনো এক দেশে নিয়ে যায়। সেখান থেকে মূল্য নির্ধারণ হয়ে আবার পৃথিবীর সব জায়গায় তারা এক্সপোর্ট করে। বহুজাতিক কোম্পানি, এখন তো আমরা বুঝলাম যে ম্যান পাওয়ার এখানে অ্যাভেলেবেল। আর ম্যান পাওয়ার কেন হলো? বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের সেই আদিকাল থেকে গ্রামীণ জীবনযাপন। এখানে আগে রাস্তাঘাট ছিল না, হাট বাজার ছিল না, প্রচুর মানুষের প্রোডাকশন হতো, মানুষ সৃষ্টি হতো। এবং আজও ওই একই অবস্থা। গ্রাম অঞ্চল কোথাও, জেলা পর্যায়ে কোনো একটা মিল কারখানা নাই, কটন মিল, জুট মিল, এসব নাই। ওই নারায়ণগঞ্জ বা মিরপুর এই এলাকায় কিছু গার্মেন্টস সহ কিছু, আর নাভানা কোম্পানির কিছু, তারপরে ভ্যাকসিন কোম্পানির কিছু ওষুধ নামমাত্র পণ্য সৃষ্টি হয় বাংলাদেশে। বৃহৎ যে উৎপাদন, বৃহৎ যে মোটর সাইকেল, প্রাইভেট কার, আবার উন্নত যে সমস্ত ফ্রিজ, ইলেকট্রনিক্স সামগ্রী, যেগুলো, যে পণ্যগুলো তৈরি হয়, এগুলো বহুজাতিক কোম্পানির শাখা কারখানা আছে বাংলাদেশে, গাজীপুরে, চিটাগাংয়ে। এই সমস্যাগুলো না দেখে, না বুঝে হঠাৎ বলে ফেলছি কি, হিন্দুদের নিয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে, জয় শ্রীরামের শাসন কায়েম করতে হবে। আর এক দল কি বলছে? নারায়ে তকবীর, আল্লাহু আকবার। আসমানি কেতাব দ্বারা শরিয়া সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে।
সুপ্রিম কোর্টের বিচার বা সুপ্রিম কোর্ট আইন আদালত চলবে শরিয়া ভিত্তিক। কাজে মূল যে সমস্যাগুলো আমাদের শ্রেণীবিভক্ত সমাজে, আমাদের বেকার বাহিনী এবং বেকার বাহিনী দিন দিন বেড়ে যাচ্ছে। এই বেকার বাহিনীর একটা ক্ষুদ্র অংশ দেশীয় কারখানার গার্মেন্টস এদিক সেদিক কাজ করে, আর বাদ বাকি গ্রাম অঞ্চলে 3 মাস কাজ থাকে, চাষাবাদের কাজ থাকে, কৃষি কাজ থাকে, এগুলো তারা করে। আর 6 মাস তারা ক্ষুধা যন্ত্রণার তাওতে চুরি ডাকাতি ফটকাবাজি নানান ধরনের টাউটারি করে বছর কাটায়। এসব মেইন প্রবলেম যাতে সামনে না আসে, এগুলো যাতে কেউ না বলে, সেজন্য সাম্রাজ্যবাদ একটা পলিসি নিয়েছে। সেটা হচ্ছে কি, বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে। ভারতে কি বলছে যে ভারত হিন্দুস্তানের দেশ, ভারতে জয় শ্রীরামের রাজত্ব কায়েম করতে হবে। সাম্রাজ্যবাদ এদেরকে শেখাচ্ছে তোমাদের ইসলাম গেল, তোমাদের ইসলাম গেল, হিন্দুরা হিন্দু রাষ্ট্র হলে তোমরা আর মুসলমান থাকতে পারবে না, তোমরা আর আজান দিয়ে নামাজ পড়তে পারবে না। হিন্দুদেরকে বোঝানো হচ্ছে সমস্ত ভারতবর্ষ মুসলমানরা দখল করলে তোমাদের সকল মন্দির ভেঙে দেবে। এইগুলো তো কথার কথা। যেহেতু এরা ধর্মীয় ব্যানারে মাঠে নেমেছে, জয় শ্রীরাম, নারায়ণ তৈবা, আল্লাহ আকবর। এখন জয় শ্রীরাম তার গীতা বাইবেলে কি আছে? মুসলমানের সব কিছু গুড়িয়ে দাও, মুসলমানের নারীদেরকে আটকিয়ে রেখে যৌন কাজ করো, ধর্ষণ করো, রেপ করো, তোমার গীতা বাইবেলে নাই। এদেশে যারা মুসলিমরা আছে, নারায়ণ তকবীর দিয়া পলার বাড়ির মূর্তি ভেঙে দাও, সকল হিন্দুদের তাড়িয়ে দাও, সকল হিন্দুদের মুসলমান হতে আহ্বান জানাও। এই আন্দোলনে কি পেটে ভাত যাবে? এখন যে আন্দোলনটা একেবারে সামনে এসে গেছে, ঘরে ঘরে ভারত বাংলাদেশে যেটা একদম সামনে এসে গেছে, হিন্দুরা মুসলমানদেরকে অত্যাচার করতেছে। দেখেন দেখেন ডেইলি বিভিন্ন মিডিয়ায় ফলো করে দেন কিভাবে মুসলমান পিটাচ্ছে, কিভাবে মুসলমান নারীদের ধরে ধর্ষণ করছে, কিভাবে বাংলাদেশের হিন্দুদের পলাশ বাড়ি রাম মূর্তি ভেঙে দিচ্ছে, হিন্দুরা চলে আসছে, হিন্দুরা ওদের থাকতে পারছে না। এইসব প্রচারটা সামনে এসে গেছে। সাম্রাজ্যবাদীরা এখানে চুপ, কোনো কথা বলছে না। কিন্তু এই সব কলকাঠি, সেই প্ল্যান সব কিছু সাম্রাজ্যবাদীদের কোন দরকারে এগুলো? একাধিক সাম্রাজ্যবাদীদের ভিতরে তাদের মুনাফা, তাদের অস্ত্র, তাদের দ্রব্য সামগ্রী সেল হতে হলে পুরানো যে মার্কেট যার ছিল তাতে কুলাচ্ছে না। কাজেই মানচিত্র পাল্টিয়ে নূতন রাষ্ট্র গঠন করা, যুদ্ধ লাগিয়ে রাখলে সাথে সাথে অস্ত্রগুলো বিক্রি হয়ে যাবে, অস্ত্রের গুডাউন খালি হয়ে যাবে, নূতন রাষ্ট্র হবে, ক্যান্টনমেন্ট হবে। একটা রাষ্ট্র হলে রাষ্ট্রের যা কিছু লাগে সব কিছু তারা দিবে, রাষ্ট্র করে নিচ্ছে। ধর্মীয় দাঙ্গাওয়া দিয়ে, এবং মুসলমান ধর্মে কি আছে, মৃত্যু ব্যক্তিকে কবর থেকে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া, বাজারে ছোটখাটো কথায় বিশাল বিশাল আন্দোলনের ঢেউ সৃষ্টি হয়। ওই গার্মেন্টস শ্রমিক প্রদীপ সাহা নাকি যেন নাম, সে নাকি নবীকে কটূক্তি করছে, নবী নিয়ে নাকি খারাপ মন্তব্য করছে, তাকে পিটিয়ে মেরে আবার মৃত্যু পরে আগুনে পুড়িয়ে ঝুলিয়ে রেখেছে। এসব আন্দোলনে কি পেটে ভাত যাচ্ছে? এসব আন্দোলনে বুর্জোয়াদের শোষণ নিপীড়ন কি বন্ধ হচ্ছে? এসব আন্দোলনে কি হচ্ছে?
আন্দোলনের রেজাল্ট ভোগ করবে কে? আন্দোলনের ফল ভোগ করবে সাম্রাজ্যবাদীদের হাতে। এই মার্কেট চলে যাবে পুরা পুরা ভারতবর্ষ। আজকে যে মোদিরা, যে শিবসেনারা যে লাফালাফি করছে, এদেশে ইসলামী সেনারা যে লাফালাফি করছে, কেউ তলের ভাত লবণ দিয়ে খেয়ে দেখে নাই। পৃথিবীটা কোন দিকে যাচ্ছে? পৃথিবীটা যাচ্ছে, পৃথিবীর সব উলট পালট করে সাম্রাজ্যবাদীরা আবার নতুন মার্কেট খুলতে যাচ্ছে। এবং এশিয়ায় মাতব্বরি করত ওই ভারতীয় মোড়লরা আবার সাম্রাজ্যবাদের সাথে, রাশিয়া আমেরিকার সাথে ব্যালেন্স রেখে ভারতবর্ষকে তারা কিছুটা পুরো নিয়ন্ত্রণ করত। এবং ভারত জন্ম থেকে তার সম্প্রসারণ নীতি, ভারতীয় আধিপত্যবাদ, কাশ্মীর জোর করে নিয়েছে। খুলনা পর্যন্ত তারা সীমানা গেড়েছিল। খুলনা তাদের, পুরা দিনাজপুর তাদের, পার্বত্য চট্টগ্রাম তাদের, কাশ্মীর তাদের। ব্রিটিশরা যেটা সীমানা দিয়ে গিয়েছিল, সেই সীমানা তারা না মেনে গায়ের জোরে খুলনা পর্যন্ত তারা খুঁটি গেড়েছিল, এবং পুরা কাশ্মীর। এই সম্প্রসারণবাদী নীতি এবং ভারতের রাজ্য বিস্তার, ভারতের শক্তি, এটা রাশিয়ার জন্য সমস্যা, আমেরিকার জন্য সমস্যা। কাজে পুরা এশিয়ার ঘাড় মটকাতে হবে এখন। পরাশক্তি সাম্রাজ্যবাদীরা পুরা এশিয়ার ঘাড় মটকাবার জন্য এই জয় শ্রীরাম, এগিয়ে চলো জয় শ্রীরাম, হিন্দু রাষ্ট্র করো, এই যুদ্ধে যে অস্ত্র লাগবে অস্ত্র রাশিয়া দিবে। এদিকে ইসলামী সেনাদের ইসলাম বাজাতে হবে। নবীকে গালি দিচ্ছে ভারতের মুসলমানদেরকে হিন্দুরা, কাফেররা র্যাপ করছে, ভারতীয় মুসলমানদের অ্যারেস্ট করতেছে, ইমামদের নামাজ পড়তে দিচ্ছে না, মসজিদ গুড়িয়ে দিচ্ছে। নারায়ণ তকবীর, লং মার্চ করো, পলাশের বাড়ি গুড়িয়ে দাও। এই নেতৃত্ব এবং অর্থ কে দিচ্ছে এই আন্দোলনের? এই সব সাম্রাজ্যবাদী পলিসি। সাম্রাজ্যবাদ পুরা এশিয়াকে গ্রাস করবে, তবে এককভাবে হয়তো বা না, ন্যাটো এককভাবে না, এখানে শেয়ার দিতে হবে। এশিয়াকে যদি তাদের দখলে নিতে হয়, এশিয়ার মার্কেট সবচাইতে জনবহুল মার্কেট এবং ম্যান পাওয়ার এখানে বেশি। এখানে মজুদ বাহিনী এবং বেকার বাহিনী পৃথিবীর যে কোনো মহাদেশের থেকে এশিয়া মহাদেশের জল ভালো, প্রচুর জল পাওয়া যায়, প্রচুর সবজি পাওয়া যায়, মাছ মাংস, এবং চাষাবাদে কোনো খরচ করতে হয় না, শুধু বীজ ফেলে রাখলেই ফসল হয়। আবার কোনো জায়গায় বীজ ছাড়া ফসল হয়। 12 মাস কিছু ফল হয়, 12 মাস, যেমন লেবু 12 মাস হয়। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফল, এটা 12 মাস হয়। প্রচুর জলরাশি, এটা ইউরোপের কোনো কান্ট্রিতে নাই। এবং প্রচুর বেকার মানুষ। এই বেকারটা আসমান থেকে আসে নাই, এটা একসময় পাকিস্তান যখন পাকিস্তানের আন্ডারে ছিল বাংলাদেশ, তখন পুরা আমেরিকান নেতৃত্ব ছিল। কাজে আমেরিকা দেশে কোনো এই ছোটোখাটো ওই সাইকেল মেরামত করা কারখানা, কড়াই কারখানা, প্লাস্টিক কারখানা, ছোটোখাটো, মূল অন ডিপার্টমেন্ট তার হাতে। অর্থাৎ আমাদের অস্ত্রশস্ত্র, মূল্যবান জিনিস ইম্পোর্ট করতে হতো। কাজেই এটা এককভাবে এশিয়াকে আমেরিকা নিয়ন্ত্রণ করতে পারবে না। হয়তো এটাকে চীন, রাশিয়াকে শেয়ার দিতে হবে। আমরা চীনের কথাবার্তা, চীনের কার্যকলাপ, রাশিয়ার কথাবার্তা, রাশিয়ার কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি। আর আমেরিকা আমাদের ঘাড়ে বসে আছে স্থায়ীভাবে। আমেরিকা আমাদের ঘাড়ে চেপে বসে আছে স্থায়ীভাবে। কাজেই
আমাদের এখানে আমেরিকা আমাদের এখানে বসে নেতৃত্ব দিবে এই জয় শ্রীরাম আর নারায়ণ তাকবীর আল্লাহ আকবরের যুদ্ধ। এটা তো যুদ্ধ চলছে, যুদ্ধটা সশস্ত্র যখন হবে তখন আমেরিকার অস্ত্র আসবে এখানে, তখন রাশিয়ার অস্ত্র গোডাউনও খালি হবে, ভারতকে অস্ত্র দিবে বা ভারতের নিজের অস্ত্র আছে। এখন যারা বলে ভারত হিন্দু রাষ্ট্র হোক, আর যারা বলে ভারতবর্ষ মুসলমান রাষ্ট্র হোক, তাতে কি আমাদের পেট ভরবে? পেট ভরবে না। আমরা তো অতীতের পাঁচ অধ্যায় অতিক্রম করে এখন সাম্রাজ্যবাদের যুগে আমরা বসবাস করছি। আমরা কোনো কালে সুখে ছিলাম না, তবে অতীতকালের হানাহানি, মারামারি, রক্তপাতের যে চরিত্র ছিল তার থেকে সাম্রাজ্যবাদী সম্পূর্ণ ভিন্ন এবং নির্মম। সাম্রাজ্যবাদী যুগে আমরা এসে কি দেখছি? নারী ধর্ষণ, নারী নির্যাতন, এটা আগেকালে ছিল না। রাজা বাচ্চারা ছিল, কিন্তু জনগণের পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে নারী ধর্ষণ ছিল না। শিশুদের স্কুলে বোম মারা, নিউক্লিয়াস বোম মারা, পারমাণবিক বোম নিয়ে বসে আছে, এইসব আগেকার যুদ্ধে ছিল না। আমরা ফিলিস্তিনি যুদ্ধে দেখেছি মরুভূমিতে ক্ষুধার্ত শিশুরা মরে আছে, সাগরে স্কুলের ব্যাগ ঘাড়ে শিশুরা সাগরের চরে বেঁধে আছে। এটা কি আগের কোনো যুগে ছিল না। তবে এখন মানুষ জ্ঞান সম্পন্ন হয়ে এগুলো কেন করছে? এটা কি বিনোদ? আমি যেগুলো বললাম এগুলো তো বিনোদ না, সংস্কৃতির কোনো অংশ না। তবে কেন হচ্ছে একটা উত্তর এখানে অনেকের কাছে কঠিন হবে। উত্তরটা সোজা, অর্থাৎ মুনাফাভিত্তিক উৎপাদন ব্যবস্থা। মুনাফা ব্যবসা যারা খোলে লস দেওয়ার জন্য ব্যবসা না, লাভের জন্য। এখন এই মুনাফাভিত্তিক যে পুঁজিবাদের যে মুনাফাভিত্তিক যে ব্যবসাটা, এটাই হলো এই সমস্ত যুদ্ধের কারণ। এবং জাতিতে যুদ্ধ এবং মহাযুদ্ধ, আঞ্চলিক যুদ্ধ, এগুলো হচ্ছে মুনাফাভিত্তিক। এগুলো হচ্ছে কি সম্পদের অপ্রতুলতা, সম্পদের অভাব, সম্পদ জায়গায় জায়গায় পুঞ্জীভূত, সম্পদ নিয়ন্ত্রণে, এই নিয়ন্ত্রণে একে অপরের হাত থেকে নিয়ন্ত্রণের লড়াইটাই হচ্ছে এই লড়াইয়ের কারণে এই নির্মমতা। কাজে এর থেকেও আমরা সামনে আরো নির্মমতা দেখব, অপেক্ষা করুন। এটা পুঁজিবাদী ব্যবস্থা, সাম্রাজ্যবাদী ব্যবস্থা, এক কথায় বুর্জুয়া ব্যবস্থা।